বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন কর্পোরেট কর্নারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। কর্পোরেট জগতের সফল মানুষদের নিয়ে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আমরা কথা বলি ব্যবসা বাণিজ্যের নানা সংকট এবং সম্ভাবনা নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের অন্যতম বীমা খাতের প্রতিষ্ঠান সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শফিক শামীম পিএসসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সেনা কল্যাণ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার পর থেকেই আপনি এই প্রতিষ্ঠানের কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা যদি দেখি যে গৌরবের সাথে আপনি লম্বা সময় ধরে বাংলাদেশ সেনাবাহিনীতে কাজ করেছেন। এই যে আজকের একজন শফিক শামীম হয়ে উঠেছেন, আমরা যদি বলি সফল একজন মানুষ হয়েছেন, আপনার ক্যারিয়ারের গল্পটা আমরা একটু জানতে চাই। কিভাবে আপনার জীবনের ক্যারিয়ারটা শুরু করেছেন? ধন্যবাদ আপনাদেরকে আমাকে সফল মানুষের কাতারে নেওয়ার জন্য। আমি জানি না আমি কতটুকু সফল, বাট আমার ক্যারিয়ার বলতে আমি সেনাবাহিনীতে ছিলাম লম্বা সময়, 27 বছর। সেনাবাহিনীতে যাওয়ার পেছনে কারণ আমি ক্যাডেট কলেজে পড়াশোনা করেছি। আমি ঝিনাইদহ ক্যাডেট কলেজের ছাত্র। সো ক্যাডেট কলেজগুলো তো আপনারা জানেন মূলত সশস্ত্র বাহিনীতে ভালো মানের অফিসার সরবরাহ করার জন্য ক্যাডেট কলেজগুলোর একটা বড় ভূমিকা। তো আমাদের সময় নিয়ম ছিল যে প্রথমে সেনাবাহিনীতেই ঢোকার জন্য চেষ্টা করতে হবে, যদি সে ফিট না হয় তাহলে শুধু অন্য কোনো জায়গায় যাওয়া যাবে। তো সেইভাবে ঝিনাইদহ ক্যাডেট কলেজের একজন ছাত্র হিসাবে আমি সেনাবাহিনীতে ঢোকার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েই গিয়েছি এবং পরবর্তীতে যোগ্য বিবেচিত হয় সেনাবাহিনীতেই গিয়েছি। আমি পদাতিক বাহিনীতে ছিলাম, ইস্ট বেঙ্গল রেজিমেন্টে, এবং বাংলাদেশ সেনাবাহিনীতে 14 বিএমএ লং কোর্সের একজন অফিসার হিসাবে আমি ভালো করেছি। অবশ্যই আমি আমার কোর্সের সেকেন্ড ম্যান ছিলাম। তো যাই হোক, যে আমি সেনাবাহিনীর যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ প্রায় সব ভালো ভালো অ্যাপয়েন্টমেন্টে করেছি। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা শিক্ষা প্রতিষ্ঠান, যেমন আমাদের মিরপুর ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজ এবং সিলেট ইনফ্যান্ট্রি স্কুল, 2 জায়গায় লম্বা সময় প্রশিক্ষক ছিলাম। কিন্তু একটা সময় আমার একটা কারণে, আমার কিডনির একটা সমস্যাজনিত কারণে আমাকে আর্লি রিটায়ারমেন্ট আসতে হয়, এবং তখন সেনাবাহিনী প্রধানই ইচ্ছা পোষণ করলেন যে আমরা একটা বিমা কোম্পানি করব, তো বিমা কোম্পানিটা তুমি শুরু করো। ইনফ্যাক্ট আপনি যে বললেন শুরু থেকে, আমি আসলে এই কোম্পানির ফার্স্ট ম্যান। আমি একটা কাগজের টুকরা নিয়ে প্রথমে শুরু করি, বাট আমি যদি এই কোম্পানিকে আজকে আপনারা সফল বলেন এবং আমাকে সেই সফলতার কান্ডারি বলেন যেভাবে আপনি বললেন, ইনফ্যাক্ট আমি এই পুরা কৃতিত্ব দিতে চাই যে টিমটা নিয়ে আমরা শুরু করেছিলাম। এই টিমটা কষ্ট করার জন্য আমরা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আমরা শুরু করেছিলাম। সেই হিসাবে আজকে এই কোম্পানি এখানে এসছে, এবং আপনি যেভাবে বললেন সেই হিসাবে যদি আমি সফল মানুষ হই তাহলে এই টিমের ভূমিকাই তার পিছনে সবচেয়ে বেশি। যদি বলি ছোটবেলায় আসলে আপনি কি হতে চেয়েছিলেন? বাবা মায়ের অনেক ধরনের ইচ্ছে থাকে, নিজের চাওয়াটা আসলে কি ছিল? এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন। আপনাদের সাথে কথা বলতে যেই আজকে আপনার সাথে যখন আমি কথা বলছিলাম আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডে, আমি যখন ক্যাডেট কলেজে ভর্তি হই, আমার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, উনি উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন। আমাকে ক্যাডেট কলেজে দেওয়ার পরে, ক্যাডেট কলেজে ঢোকার পরেই আমার কেন যেন ক্যাডেট কলেজের কিছু টিচারদের কারণে বা ওদের যে শিক্ষার কার্যক্রমের কারণে আমি খুব ইন্টারেস্টেড ছিলাম একসময় জার্নালিজম পড়ার জন্য। আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন রফিক নওশাদ, উনি কবি রফিক নওশাদ হিসাবে অনেকেই চিনেন, উনি বাংলার। উনি আমাকে সবসময় বলতেন তুমি বাংলা পড়বা অথবা জার্নালিজম পড়বা। ছোটোবেলায় আমি এই জার্নালিজম পড়বো, সাংবাদিক হব অথবা অভিনেতা হব, এরকম একটা ব্যাপার আমার মধ্যে কাজ করতো। কিন্তু পরে যখন আসলে আমাদের সেই সময়ে, আমি যখনকার কথা বলছি 1978 সালে আমি ক্যাডেট কলেজে ভর্তি হই, তখন এই বর্তমানে আপনারা জার্নালিজম পেশাটা যেমন খুব সুন্দর একটা পেশা সবাই জানে, অত লোক কিন্তু জানতো না। তো আমার মনের ইচ্ছা যদি ওটা ছিল, কিন্তু যখন ছুটিতে বাসায় যেতাম তখন আবার বাসায় সবাই ইম্পোজ না করে দিলেও সবাই চাইতো যে না আমি হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সেনাবাহিনীর কর্মকর্তা এরকম কিছু একটা হই। তো আলটিমেটলি সেই জার্নালিজমও পড়া হয় নাই বা অভিনয় শিল্পীতে হওয়া হয় নাই, সেনাবাহিনীর চাকরিতেই চলে গেছি। আমরা একটু আপনার প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে চাই। সেনা কল্যাণ ইন্স্যুরেন্সকে আপনি যদি বলি যে অনন্য উচ্চতায় আপনি নিয়ে গেছেন, শুরু থেকে আপনি এটার দায়িত্ব পালন করছেন। 2021 সালে প্রতিষ্ঠানটি শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। এখন কেমন করছে আপনাদের প্রতিষ্ঠান? আমরা আলহামদুলিল্লাহ ভালো করছি। আমি কয়েকটা জিনিস বলি। দেখেন 2013-তে আমরা লাইসেন্স পেলাম,
2013 সালের সেপ্টেম্বরে অক্টোবরের 3 তারিখে আমরা যাত্রা শুরু করেছি। সাধারণত প্রত্যেকটা কোম্পানির প্রথম 3-4 বছর কিন্তু খুব একটা ভালো যায় না, বাট আমি যে আবারও বলি, আমাদের এই টিমটার কৃতিত্ব এবং এই যে কোনো কারণেই হোক, যেহেতু আমরা কিছু নিয়মের মধ্যে দিয়ে সবসময় চলি, আমাদের কোম্পানির মালিক বাংলাদেশ সশস্ত্র বাহিনী, যাদের উপরে সেনাবাহিনীর উপরে সকল লোকের বাংলাদেশে একটা অন্যরকম আস্থা আছে, এই জিনিসটা আমরা সবসময় মাথায় রাখি। আমাদের কারণে কোনোভাবেই যেন এই আস্থাতে কোনো রকম দাগ না পড়ে, কমপ্লায়েন্সটা আমরা সবসময় থাকি। এবং এটাও একটা প্রমাণ, কমপ্লায়েন্ট থাকলেও যে ভালো করা যায় আমাদের কোম্পানি, আমি বলবো তার একটা উজ্জ্বল উদাহরণ। আমরা এখনো পর্যন্ত উই আর সিলেক্টিভ অ্যাবাউট ক্লায়েন্টস। আমরা যে কোনো লোক ক্ষতিগ্রস্ত হলে তার ক্ষতিপূরণ দিয়ে থাকি। এরপরেও আমি ভালো করছি এই জন্য বলবো যে আমরা শুরু করার পরে আমাদের গ্রাফ কোনোদিন নিচের দিকে যায় নাই। আমরা কিন্তু প্রতি বছরই একটা প্রবৃদ্ধি অর্জন করে আজকে এই পর্যন্ত এসেছি। এবং অনেকেই বলেন যে আমরা প্রথম 5টা, কেউ 6টা, কেউ 10টা কোম্পানির কথা বলে, যেখানেই থাকি আমরা ভালো জায়গায় আছি। এবং এই বর্তমানে একটু মন্দা চলছে, আপনারা সবাই জানেন। মন্দা চললেও আমরা কিন্তু এখনও আমি বলতে পারি আমরা ভালো অবস্থায় আছি। আমরা একটু দেশের সার্বিক বীমা খাতের অবস্থা নিয়ে একটু আমরা কথা বলতে চাই। এই খাতের নানা সংকট সম্ভাবনা আছে নিশ্চয়ই। আপনি একজন অভিজ্ঞ মানুষ হিসেবে এই খাতের আপনার কাছে মন্তব্য জানতে চাই, কেমন চলছে দেশি বীমা খাত? জি, অত্যন্ত যুগোপযোগী একটা কথা। আমরা যে জায়গায় যে কথা বলতে যাই, প্রথমেই একজন বীমাকারী, আমি ইন্স্যুরার, মানে আমি একজন বীমাকারী, প্রথমেই যে বলবো আমাদের উপরে জনগণের আস্থা নেই, আমি এই কথাটা বলতে চাই না। আমি নিজেই যদি বলি আমার পরে আমার আস্থা নেই, আমার পরে মানুষের আস্থা নেই, তো আমার পরে কেমনে আমার বীমা গ্রহীতা আস্থা রাখবে? আমার পরে পুরো আস্থা আছে। সো আমি সাধারণত সবাই বীমাকারীরা যেভাবে বলে মানুষের বিশ্বাস নাই, আস্থা নাই, ইমেজ সংকট, আমি এটা স্বীকার করি না। যদি ইমেজ সংকট ওরকম হতো এবং মানুষের আস্থা না হতো, আমি আমাদের কোম্পানির উদাহরণ দিয়ে বলতে পারি অনেক বীমা গ্রহীতাকে আমরা ইভেন অ্যাকসেপ্ট করি না। আমি যেখানে জানি যে সে একটা ফলস ক্লেম করবে বা তাদের এরকম রেকর্ড আছে মার্কেটে, আমি তাদের নিই না। সুতরাং ওই কথাটা পুরোপুরি ঠিক না যে পুরা বীমা শিল্পের আস্থা সংকট। আমি বলবো কিছু লোকের বা কিছু কোম্পানির, কিছু প্রতিষ্ঠানের উপরে আস্থার সংকট আছে, সবার উপরে না। বাট আমি মূলত যে জায়গাটা, আপনার সুন্দর কোশ্চেনটার লিড নিয়ে আমি যেটা বলবো, যে জায়গাটা আমাদের সমস্যা, আসলে আমি একটু উদাহরণ দিয়ে যদি একটু সময় নিয়ে বলি, দেখেন আমরা বলি আমাদের পেনিট্রেশন খুব কম, আমাদের জিডিপিতে আমাদের পরিমাণ 0.6-এরও কম, যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশের 4.4%-এর উপরে। আমাদের মাত্র 8% লোক বিমার আওতায় আছে। এত বড় একটা দেশ, যেখানে আমাদের ইকোনমিকে ওয়ার্ল্ডে এখন বলা হচ্ছে একটা এক্সাম্পল অফ এ রাইজিং ইকোনমি, আমাদের সেখানে 8% লোক বিমার আওতায়। এইখান থেকেই তো বোঝা যায় আমাদের আস্থার সংকটের বড় জিনিসটা হলো আমরা তো চেষ্টা করছি না সংকটটা কাটিয়ে উঠতে। আমরা এখনও সাধারণ বিমাতে আমরা কি নিয়ে আছি? মোটর, অগ্নি বিমা বা ফায়ার ইন্স্যুরেন্স, মোটর বিমা, আর এই যে মেরিন বিমা, এক্সপোর্ট ইম্পোর্ট। কয়জন লোক আমাদের দেশে এক্সপোর্ট ইম্পোর্ট করে? 1%, বড়জোর 2% লোক। কয়জন লোকের গাড়ি আছে? বড়জোর 4% লোকের। কয়জন লোক ওই অগ্নি বিমা করবে? যাদের মিল ফ্যাক্টরি আছে তারা। তাহলে আমি যদি এই ক্ষেত্রে এই 3টা প্রোডাক্ট নিয়ে যতই চেষ্টা করি না কেন, আমি কোনোভাবেই 4% লোকের কাছে বেশি তো পৌঁছাতে পারছি না। সো আমাদের মূল জিনিসটা, আমি যেটা বলতে চাই, আমাদের ভেরিয়েশন অফ প্রোডাক্টস, আমাদের যে বিমার পরিকল্প, নতুন ধরনের পরিকল্প আনতে হবে, যেখানে আপনাকে আপনার যিনি শ্যুট করছেন সবাইকে এর মধ্যে আনতে হবে। যতদিন পর্যন্ত আমি এই সার্বজনীন প্রকল্পগুলো আনতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের পেনিট্রেশন বাড়বে না। আমি একজনের কাছে একটা পরিকল্প দিব যে এইখান থেকে গাড়িতে উঠে সে এইখান থেকে চিটং যাবে, তার প্রিমিয়াম মাত্র 10 টাকা হলো। প্রতিদিন যদি 1 লক্ষ লোক যায়, অটোমেটিক্যালি তো 1 কোটি টাকা প্রিমিয়াম হয়ে গেল। তার মানে আমি পৌঁছাইলামও কত লোকের কাছে, আমার প্রিমিয়াম ইনক্রিজ, অর্থাৎ জিডিপিতে আমার কন্ট্রিবিউশনও বাড়বে। সো এই ধরনের প্রকল্প, এগ্রিকালচার ইন্স্যুরেন্স, এই ক্যাটেল ইন্স্যুরেন্স, এইগুলো চালু করতে হবে, হুইচ আমাদের কোম্পানি আমরা শুরু করেছি। এইভাবে করলে অটোমেটিক্যালি এই আস্থার সংকট যেটা আছে, যখন দেখবেন আমি 2জন লোকের সাথে ব্যবসা করি, 2জন লোককে আমি ঠকানোর চেষ্টা করতে পারি, 2জনের মধ্যে একজনকে আমি ঠকাবো, একজনকে ক্লেম দিব না, একজনকে দিব। বাট যখন আমি 10 জনের মধ্যে করব, আমি 10 জনের মধ্যে 2জন করলে বাকি 8 জনকে তো আমার ক্লেম দিতে হবে। সো সার্বজনীন প্রোডাক্ট আসলে অটোমেটিক্যালি এই যেসব কোম্পানিগুলো ক্লেম দেয় না, তারাও ক্লেম দিতে বাধ্য হবে। তখন দেখা যাবে আমাদের ইমেজ সংকটও দূরীভূত হচ্ছে, গ্রাহক সংখ্যা বাড়তেছে, জিডিপিতে পেনিট্রেশনও বাড়বে। সো আমি মনে করি যে আমাদের মূল সংকট, মূল জায়গাটা হলো প্রোডাক্টের ভেরিয়েশন, মোর প্রোডাক্ট, সার্বজনীন প্রোডাক্টগুলো নিয়ে আসতে হবে, এবং যারা আমাদের দেখছেন তাদেরকে আরও শক্তিশালী হতে হবে। আপনি দারুণভাবে বলেছেন। আমরা একটু শেষ করার আগে আপনার স্বপ্নের কথা জানতে চাই। আপনি দীর্ঘ সময় সেনাবাহিনীতে কাজ করেছেন, সফলতার সাথে দীর্ঘ সময় দেশের অন্যতম একটা বীমা প্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে সফলভাবে চালাচ্ছেন। আপনি নিজেকে
কোথায় দেখতে চান সামনের দিনগুলোতে? আমি যেহেতু এটা একটা প্রফেশন, আমি 10 বছর বেশি হয়ে গেল এটাতে এসেছি। সেনাবাহিনীর আমার যে দ্যাট ইজ মাই লাভ, পার্ট অফ মি, আমার অংশ। এখনও আমি কিন্তু সেনাবাহিনীর সাথেই জড়িত বিভিন্নভাবে। এখনও সেনাবাহিনীর বিভিন্ন কাজ যেগুলো রিটায়ার্ড অবস্থায় করা সম্ভব ওগুলো আমি করি। বিমা সেক্টরে আমি এখন আপনারা যেরকম বলেন, আপনার মতো অনেকেই বলে, আমিও বিমা সেক্টরে খুব ভালোভাবে জড়িয়ে গেছি। বিভিন্ন কমিটির মেম্বার, আমি এক্সিকিউটিভ কমিটিগুলোর মেম্বার। সেইখানে আমি যেটা চাই, আমার স্বপ্ন কি এই যে বিমা জিনিসটা সারা পৃথিবীতে, ব্যাংক বিমা একসাথে যায়, সারা পৃথিবীতে লোকজন একবার বিমা করে সে নিশ্চিন্তে মনে হয় আমার আর কোনো চিন্তার দরকার নেই, আমার সেভ করার দরকার নেই, আমার চিকিৎসার জন্য টাকা জমা করে বাসায় রাখার দরকার নেই। আমাদের দেশ কবে সেইখানে যাব? আমরা এত বড় বড় প্রকল্প দেখছি, এখান থেকে 5 বছর 10 বছরের মধ্যে এত সুন্দর সুন্দর প্রকল্প হচ্ছে, পৃথিবীর উন্নয়নের যে গাইডলাইন বলছে সেখানে আমরা জয়েন করছি। বিমাতে আমরা কেন তো পিছায় থাকবো? আমাদের দেশের যেসব লোকজন এখন বিমাতে আসছে, খুব ভালো ভালো ছেলে মেয়ে বিমাতে আসছে, তাহলে আমরা কেন মানুষের কথার নিচে থাকবো? আমরা কেন এখানে থাকবো? আমার স্বপ্ন মানুষ এক সময় খুব তাড়াতাড়ি যাতে বিমাকেও দেখে তাদের বেঁচে থাকার একটা অবলম্বন, একটা সঙ্গী। আমরা অনুষ্ঠান শেষ করার আগে আপনার কাছ থেকে পরামর্শ নিতে চাই। দেশে অনেক শিক্ষিত তরুণ বেকার আছেন যারা চাকরি খুঁজছেন। একজন সফল মানুষ হিসেবে আপনার পরামর্শ আমরা জানতে চাই, কিভাবে এসব মানুষ সফল হবেন বা শিক্ষিত তরুণরা কিভাবে নিজেদেরকে চাকরির জন্য প্রস্তুত করবেন, সেই পরামর্শটা আপনার কাছ থেকে জানতে চাই। আমার পরামর্শ, আমি খুব সংক্ষিপ্তে, আমি যেহেতু নিজে যেভাবে চলি, আমার কোম্পানির ছেলে মেয়ে যারা জয়েন করেছে এদের নিয়ে যেভাবে চলি, আমি সেভাবে চলতে চাই। সেভাবে বলবো যে যেটাই করেন আপনারা, প্রথমেই কিন্তু খুব ইম্পর্টেন্ট হলো লক্ষ্যটা ঠিক করেন। আমরা 3 ইডিয়টস ছবি প্রায় সবাই দেখেছি, ওখানে থেকে কিন্তু একটা শিক্ষা আমি নিয়েছি যে কাউকে জোর করে কোনো কিছুতে ঢোকানো যায় না। আপনি নিজের লক্ষ্য ঠিক করেন, আমি কি হতে চাই, এবং যখন আপনি লক্ষ্য ঠিক করবেন তখন আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রমের কোনো বিকল্প নেই। আমি একটা কথা বিশ্বাস করি, জীবনে একটা মানুষ, ছেলে মেয়ে যেই হোক, কোনো না কোনো একটা সময় পরিশ্রম করতে হয়। আমি যদি আমার আর্লি লাইফে, ইন মাই 20s আমি পরিশ্রম করি, আমার শেষের জীবনে আমি আরাম করব। আমি যদি আমার আর্লি লাইফে পরিশ্রম না করি, শেষের জীবনে যে আমার পরিশ্রম করতে হবে, তখন আমাকে দিন এনে দিন খেয়ে থাকতে হবে। সো চয়েস ইজ ইয়োর্স। এই জীবনে যখন শক্তি আছে, সামর্থ্য আছে, এখন অধ্যবসায়, এখন পরিশ্রম করেন, পরিশ্রম করে নিজেকে যোগ্য করেন। একটা জিনিস মনে রাখতে হবে, এইটা কম্পিটিশনের যুগ। একটা মেয়ে বা ছেলে যে কোনো প্রতিষ্ঠানে আপনি ঢোকেন আপনার লক্ষ্য অনুযায়ী, ঢোকার পরে স্কিল ডেভেলপমেন্ট না হলে আপনি ওই কোম্পানি বা ওই প্রতিষ্ঠানের জন্য কিন্তু ইউ উইল বি এ লায়াবিলিটি। ট্রাই টু বি অ্যান অ্যাসেট। যখনই আপনি নিজেকে অ্যাসেট হিসেবে প্রমাণ করতে পারেন, কারোর আপনাদের জবের পিছনে দৌড়াতে হবে না। আপনি অবশ্যই লোক আপনাকে খুঁজে বের করবে। আমার এক্সাম্পল ধরেন, যদি আমি সামান্যতম সফল হই, আমি সেনাবাহিনীতে একজন অত্যন্ত সফল অফিসার ছিলাম। সেনাবাহিনীর থেকে আমার তো চলে যাওয়ার কথা বাইরে, আমাকে তো সেনাপ্রধান ছাড়ে নাই, আমাকে বিমা সেক্টরে দিয়েছে। তার মানে আমি আমার আগের জীবনে প্রমাণ করতে পেরেছি, এবং বিমা সেক্টরে আসার পরে আমি 10 বছর ধরে একটা কোম্পানির এমডি হিসাবে কাজ করছি। সো যদি আপনি নিজেকে যোগ্য করতে পারেন, আমি নিজেকে যতটুকু পারি যোগ্য করেছি বলে এই প্রতিষ্ঠান আমাকে রাখছে। সো সেইভাবে স্কিল ডেভেলপমেন্ট, শুধু পড়াশোনায় ভালো হলে হবে না, ডেভেলপ ইউর স্কিল সো দ্যাট ইউ আর অ্যান অ্যাসেট অফ ইউর অর্গানাইজেশন। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একলা কিছু হয় না। অলওয়েজ মেক ফ্রেন্ডস, মেক এ টিম। বন্ধুরা আপনার টিম। যখন লিডার হবেন টিমকে লিড দিবেন, যখন টিমের মেম্বার হবেন ওয়ার্ক কমপ্লিমেন্ট আদার্স, মেক এ টিম, ইট উইল টেক ইউ টু দ্য সাকসেস। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের দেশ সমাচার একটা সুন্দর একটা প্রকল্প নিয়ে আপনারা আগাচ্ছেন। আমি আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি সব সময়। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যবসা বাণিজ্যের সব খবর পেতে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। খোদা হাফেজ।